আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচ। তোমাদের টেস্ট পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসছে। তো আমরা তোমাদের এসএসসি পরীক্ষার যেই শর্ট সিলেবাসটা আছে এই শর্ট সিলেবাসটা কভার করে দেওয়ার জন্য বায়োলজি সম্পর্কে যেই কোর্সটা এনেছি এটার নাম হচ্ছে বায়োশর্ট। তো বায়োশর্টে আমরা চেষ্টা করব তোমাদের বায়োলজির 2026 সালে এসএসসি পরীক্ষার জন্য যেই শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে এই পুরো শর্ট সিলেবাসটা কভার করে দেব ইনশাআল্লাহ। তো আজকে থেকে আমরা ক্লাস শুরু করব। যেহেতু তোমাদের প্রথম অধ্যায়টা আছে, সো আজকে আমরা প্রথম অধ্যায়টা পড়াশোনা করার চেষ্টা করব। ওকে, তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ। জীবন পাঠ অধ্যায়টা পড়ার জন্য তোমাকে শুরুতেই আগে জেনে নিতে হবে যে জীবন পাঠ অধ্যায়টার মধ্যে কি কি টপিক আছে। চলো আমরা দেখে নিই। তো আমরা আজকে পড়ব জীবন পাঠ। তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবা, কারণ অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি বেশি থাকলে আমার ক্লাস নেওয়ার আগ্রহ আরো বেশি থাকবে। ওকে, তো জীবন পাঠ অধ্যায়ে আমরা শুরুতেই জানবো বায়োলজির কিছু ধারণা। বায়োলজি এর কিছু ধারণা নিব। এরপরে আমরা বায়োলজির কিছু শাখা সম্পর্কে জানবো। বায়োলজি এর কিছু শাখা সম্পর্কে জানবো এবং এরপরে আমরা 3 নম্বরে যে কাজটা করব, আমরা পুরা রাজ্যকে শ্রেণীবিন্যাস করব। ঠিক আছে, তো আমরা 3 নম্বরে শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো। শ্রেণীবিন্যাস জানবো। 4 নম্বরে এই শ্রেণীবিন্যাস ব্যবহার করে পুরা জীবজগৎকে আমরা 5টা রাজ্যে ভাগ করব। ঠিক আছে, সেই 5টা রাজ্য সম্পর্কে আমরা জানবো এবং 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমের আওতাভুক্ত করব। ওকে, এরপরে 5 নম্বরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ। তো মোটামুটি এই 5টা বিষয়ের মধ্যেই পুরো অধ্যায়টাই চলে আসবে। আরো কিছু টুকিটাকি জিনিস আছে, সেগুলো এটা আলোচনা করার ভিতরেই চলে আসবে ইনশাআল্লাহ। তো এই 5টা টপিক নিয়ে তোমাদের জীবন পাঠ অধ্যায়টা সাজানো। আমরা চলো এখন এই 5টা টপিক একটা একটা করে পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পড়াশোনা করব। ওকে, শুরুতেই আমরা বায়োলজি সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই। ঠিক আছে, তো জীববিজ্ঞান শব্দটা সাধারণত শুনলে আমরা জীব সম্পর্কে যে বিজ্ঞান এই জিনিসটা আমাদের মাথায় আসে। ওকে, তাহলে জীববিজ্ঞানের ইংরেজি কি? জীববিজ্ঞানের ইংরেজি হচ্ছে বায়োলজি। জীব বিজ্ঞান আর ইংরেজি কি? বায়োলজি। আচ্ছা, এই যে বায়োলজি শব্দটা, এই বায়োলজি শব্দটা 2টা গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। এই বায়োলজি শব্দটা 2টা গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে বায়োস, আরেকটা হচ্ছে লোগোস। একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোগোস। এইটাও একটা গ্রিক শব্দ, এইটাও একটা গ্রিক শব্দ। এই 2টা গ্রিক শব্দের সমন্বয়ে বায়োলজি শব্দটা গঠিত। আচ্ছা, এই যে বায়োস শব্দটা, এই বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, আর এই যে লোগোস এটার অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে এবার বলো, এই যে বায়োলজি শব্দটার শাব্দিক অর্থ কি হবে? তার মানে শব্দের অর্থ অনুযায়ী এটার সংজ্ঞাটা কি হবে? এটা শব্দের অর্থ অনুযায়ী সংজ্ঞাটা হবে জীবন সম্পর্কিত জ্ঞানকে জীববিজ্ঞান বা বায়োলজি বলে। অর্থাৎ জীবন সম্পর্কিত যে জ্ঞান, ওই জ্ঞানটাকেই জীববিজ্ঞান বা বায়োলজি বলা হয়। ব্যাস, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এইবার তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে জীববিজ্ঞান কাকে বলে বা জীববিজ্ঞানের সংজ্ঞা দাও, তাহলে তুমি কিরকম ভাবে দিবা? তখন তুমি বলবা বিজ্ঞানের যে শাখায় জীবের আকার আকৃতি, ধরন প্রকৃতি, খাদ্যাভ্যাস, বংশবিস্তার এবং পৃথিবীর পরিবেশে টিকে থাকা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়, ওই শাখাটাকে বলা হয় জীববিজ্ঞান। আচ্ছা, তো জীববিজ্ঞান যেহেতু বিজ্ঞানের একটা শাখা, তো আমরা সংজ্ঞাটাও ঠিক ওইভাবেই সাজায় নেব। একটু লিখে দিতেছি, দেখো, বিজ্ঞানের যে শাখায়, বিজ্ঞানের যে শাখায়, যেহেতু জীববিজ্ঞানটা বিজ্ঞানের একটা শাখা, এই জন্য বললাম যে বিজ্ঞানের যে শাখায় জীবের আকার
আকৃতি, গঠন প্রকৃতি, খাদ্যাভ্যাস, বাসস্থান, বংশবৃদ্ধি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তাকে জীববিজ্ঞান বলে। ব্যাস, এইটা হচ্ছে জীববিজ্ঞানের একটা স্ট্যান্ডার্ড বা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে জীববিজ্ঞানের একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। ওকে, আচ্ছা, এখন আমরা চলো জেনে নেই যে জীববিজ্ঞানের শাখাগুলো কি কি। আমি একটু আগে লিখছিলাম যে প্রথমে আমরা জীববিজ্ঞানের কিছু ধারণা নেব, এরপর আমরা জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে আলোচনা করব। তো যেহেতু আমাদের জীববিজ্ঞান সম্পর্কে ধারণা নেওয়া শেষ, এখন আমরা জীববিজ্ঞানের শাখাগুলো কি কি এটা আমরা নিয়ে একটু আলোচনা করি। ওকে, আচ্ছা, তাহলে জীববিজ্ঞান হচ্ছে জীব যারা আছে তাদেরকে নিয়ে যেই বিজ্ঞানের মধ্যে আলোচনা করা হয়। জীব যারা আছে তাদেরকে নিয়ে যেই বিজ্ঞানের মধ্যে আলোচনা করা হয় তাকেই বলা হয় জীববিজ্ঞান। ওকে, জীববিজ্ঞানে তাহলে আমরা দুইটা জিনিসকে একসাথে দেখতে পাই, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদেরও জীবন আছে, প্রাণীরও জীবন আছে। এই যাদের জীবন আছে তাদেরকে নিয়ে যে বিজ্ঞান, এইটাকে বলা হয় জীববিজ্ঞান। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ আর প্রাণী দিয়েই কিন্তু জীববিজ্ঞানটা শেষ নয়, বরং উদ্ভিদ এবং প্রাণীর মাঝামাঝি কিছু জীব আছে। তারা কারা সেটা আমরা জানবো একটু পরে। এবং জীব জড়র মাঝামাঝি আরো কিছু জীব আছে যারা কখনো জীবের মতো আচরণ করে, আবার কখনো জ্বরের মতো আচরণ করে। মানে জড় পদার্থ যেগুলা, যেমন চেয়ার, টেবিল, খাট, পালং, পাথর, তারপরে হচ্ছে পানি, এইগুলোর মতো থাকে, আবার মাঝে মধ্যে এরা জীবের মতো আচরণ করে। এই জিনিসগুলো নিয়ে আমরা এখন চলো একটু জেনে নিই। প্রকৃতপক্ষে প্রধানত জীববিজ্ঞানকে দুইটা শাখায় ভাগ করা হয়। জীববিজ্ঞানের প্রকারভেদ, জীববিজ্ঞানকে প্রধানত দুইটা শাখায় ভাগ করা হয়। দুইটি শাখা প্রধানত, অর্থাৎ জীববিজ্ঞান যখন প্রথমের দিকে কেবলই যাত্রা শুরু করে তখন সবাই জীববিজ্ঞানের এই দুইটা শাখায় মেনে নিয়েছিল। কি কি শাখা? একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এই দুইটা জীববিজ্ঞানের প্রধান শাখা। এখন কথা হচ্ছে আমরা যেই সকল ভাইরাস বা ব্যাকটেরিয়ার কথা জানি সেগুলা কি উদ্ভিদ নাকি প্রাণী? তারা উদ্ভিদও না, তারা প্রাণীও না, বরং তারা জড় এবং এই জীবের মাঝামাঝি একটা অবস্থা। এই কারণে, এই প্রয়োজনগুলোর কারণে জীববিজ্ঞানের আরো অনেকগুলা শাখা বিজ্ঞানীরা আবিষ্কার করেন। অন্যান্য বিজ্ঞান যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, এদের দুইটা করে শাখা থাকে, একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। তাদের অনুকরণ করে, ওই সকল বিজ্ঞানের অনুকরণ করে জীববিজ্ঞানেরও ঠিক দুইটা শাখা গড়ে ওঠে, একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ওকে, ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান, এই দুই ভাগে জীববিজ্ঞানের সকল শাখাকে ভাগ করা হয়। এখন কথা হচ্ছে কোন শাখাগুলো ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত এবং কোন শাখাগুলো ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। যেই সকল শাখার মধ্যে শুধুমাত্র তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই বিজ্ঞানটাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান, এবং যেই শাখার মধ্যে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেইটাকে বলা হয় ফলিত জীববিজ্ঞান। একটা এক্সাম্পল দেখো, আমরা যখন ক্লাসরুমের মধ্যে বসে পড়াশোনা করি জীববিজ্ঞান বই, তখন আমরা পড়ি যে মাছ কিভাবে চাষ করতে হয় বা মাছ কিভাবে উৎপাদন করতে হয়, কিভাবে মাছের পরিচর্যা করতে হয়। এই যে এই তত্ত্বীয় বিষয়গুলো পড়ি, এইটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। আর তুমি যখন মাছ চাষ করবা তখন ওইটাকে বলা হবে ফলিত জীববিজ্ঞান। তুমি যখন হাতে কলমে চাষ করবা এটাকে বলা হবে ফলিত জীববিজ্ঞান। তার মানে ফলিত জীববিজ্ঞান বলতে আমরা
প্র্যাকটিক্যাল বিষয়টাকে বুঝি, আর ভৌত জীববিজ্ঞান বলতে আমরা তত্ত্বীয় বা বইয়ের মধ্যে যেই সকল জ্ঞান থাকে এইগুলাকে বুঝি। ওকে, আচ্ছা চলো আমরা একটু ভালো করে সুন্দর করে লিখে ফেলি একটু। আচ্ছা, তাহলে জীববিজ্ঞানের শাখা মানে জীববিজ্ঞানের যত শাখা আছে সবগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে ফলিত। আচ্ছা, ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান কোনগুলা? যেটার মধ্যে শুধুমাত্র তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে তোমরা লিখে ফেলো সংজ্ঞাটা, জীববিজ্ঞানের যে শাখায় শুধুমাত্র তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা করা হয় তাকে কি বলে? ভৌত জীববিজ্ঞান বলে। আচ্ছা, আর ফলিত জীববিজ্ঞান কাকে বলে? ফলিত জীববিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায়, এখানে তোমরা সেম ভাবে লিখবা, জীববিজ্ঞানের যে শাখায় প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওকে, এখানে তত্ত্বীয় বিষয়, এখানে প্রায়োগিক বিষয় বা প্র্যাকটিক্যাল বিষয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান কতগুলো আছে? এই ভৌত জীববিজ্ঞানের ভিতরে কতগুলো শাখা আছে এবং ফলিত জীববিজ্ঞানের ভিতরে কতগুলো শাখা আছে, চলো জেনে নেওয়া যায়। তোমাদের বইয়ের মধ্যে ভৌত এবং ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো দেওয়া আছে এইগুলাই মূলত আমি দেখায় দেব, এবং একটু সাজায় দেওয়ার চেষ্টা করবো, পরীক্ষার হলে যেন সহজেই মনে থাকে, মনে না হারায় যায়। ওকে, আচ্ছা চলো শুরুতে আমরা ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো দেখি। ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো কি কি, তাই না? আচ্ছা, শুরুতেই আমি একটা টেকনিক তোমাদেরকে বলি একটু। হ্যাঁ, তো দেখো, আমরা শুরুতেই কিন্তু আমাদের জীবনে যখন শুরু হয়, তখন আমরা একটা কোষ থাকি, ঠিক আছে? একটা কোষ থাকি, এই কোষ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কিন্তু মানে কোষ বিভাজিত হয়ে টিস্যু তৈরি করে, ঠিক আছে? এই টিস্যুগুলা একসময় কিন্তু ভ্রূণ তৈরি করে, ঠিক আছে? এই ভ্রূণ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে একটা শরীর তৈরি হয়, তাই না? শরীর তৈরি হওয়ার পরে মাতৃগর্ভের বাইরে চলে আসার পরে ধীরে ধীরে বড় হয় এবং একটা মানুষে পরিণত হয়। একটা বড় মানুষে যখন পরিণত হয়ে যায় তখন তার ভিতরে হরমোনের প্রভাব চলে আসে এবং হরমোনের প্রভাবে সে তার বংশ বৃদ্ধি করে এবং বংশ বৃদ্ধি করার পর পুরা পৃথিবীতে সে ছড়ায়া যায় এবং পুরা পৃথিবীর বাস্তুতন্ত্রে সে অভ্যস্ত হয়ে পড়ে। এই যে গল্পটা বললাম, এই গল্প দিয়ে তুমি ভৌত জীববিজ্ঞানের প্রত্যেকটা শাখা মনে রাখতে পারবে। কিভাবে একটু চলো দেখে নিই। শুরুতে আমি বলছিলাম যে আমাদের জীবনের শুরুতে আমরা শুধুমাত্র একটা কোষ ছিলাম। তো শুরুতেই ভৌত জীববিজ্ঞানের প্রথম শাখাটা হচ্ছে কোষবিদ্যা। প্রথম শাখাটা হচ্ছে কোষবিদ্যা। ওকে, একটা। এরপর কি বললাম? কোষগুলা বিভাজিত হতে হতে টিস্যুতে রূপান্তরিত হয়েছে। কোষগুলা বিভাজিত হইতে 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 অনেকগুলা কোষ মিলে টিস্যু তৈরি করছে। তাহলে আমরা 2 নম্বর শাখাটা মনে রাখবো, টিস্যুবিদ্যা। টিস্যুবিদ্যা, এটাকে তোমার বইয়ের মধ্যে হয়তোবা হিস্টোলজি লেখা আছে। হিস্টোলজি অর্থ হচ্ছে টিস্যুবিদ্যা। তুমি এইভাবে টিস্যুবিদ্যাও যদি লিখে দাও পরীক্ষার খাতায় কোনো প্রকার সমস্যা হবে না। আচ্ছা, এরপর 3 নম্বরে যে কথা বললাম, টিস্যু যখন অনেক বেশি হয়ে গেছে তখন একটা আস্তে আস্তে একটা ভ্রূণ তৈরি হয়েছে। তাহলে আমরা 3 নম্বরে মনে রাখবো ভ্রূণবিদ্যা। ওকে, এরপর 4 নম্বরে ভ্রূণটা আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে। ভ্রূণ থেকে কোনো দিকে হাত তৈরি হয়েছে, কোনো দিকে পা তৈরি হয়েছে, মাথা তৈরি হয়েছে। এই যে অঙ্গ তৈরি হয়েছে, এইটা থেকে তুমি মনে রাখবা অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা। ওকে, আমি কিন্তু গল্পের মাধ্যমে সবগুলা মনে রাখার টেকনিক তোমাকে বুঝাই দিতেছি। আচ্ছা, এরপর
কোষ থেকে টিস্যু হইলো, টিস্যু থেকে ভ্রূণ হইলো, ভ্রূণের আবার অঙ্গ বের হইতেছে, অঙ্গ বের হওয়ার পর পুরাপুরি একটা শরীর তৈরি হয়ে গেল মাতৃগর্ভের ভিতরে। আচ্ছা, সমস্ত অঙ্গ বের হয়ে তারপর কি হলো, শরীর তৈরি হলো। তাহলে তুমি এখান থেকে মনে রাখবা শারীরবিদ্যা বা শরীরবিদ্যা, শরীরবিদ্যা। ওকে, এরপরে শরীর তো যখন একটা গঠন হয়ে গেল, তখন ভ্রূণ মাতৃ যেই শিশু সে বাইরে চলে আসলো, আসার পরে সে ধীরে ধীরে বড় হইলো, তার দেহের ভিতরে একটা হরমোন চলে আসলো, তাই না? তাহলে এখান থেকে তুমি মনে রাখবা হরমোন বিদ্যা, হরমোন বিদ্যা। ওকে, আচ্ছা, এইভাবে পড়লে তোমার মনেও থাকবে, টেকনিক দিয়ে মনেও থাকবে, পাশাপাশি তুমি ভালো করে লিখতেও পারো পরীক্ষার খাতায়। ঠিক আছে, ওকে। এরপর হরমোন চলে আসার ফলে সে এক সময় তার বংশ বৃদ্ধি করে। তো এখান থেকে তুমি মনে রাখবা বংশগতিবিদ্যা, বংশগতিবিদ্যা। তাহলে যখন তার বংশ বৃদ্ধি হইল, সে মনে করো যে পৃথিবীর বিভিন্ন স্থানে তার সন্তানদেরকে নিয়ে ঘুরতে গেল, ঠিক আছে? তো তারা পুরা পৃথিবীতে ছড়ায় পড়লো, পুরা পৃথিবীতে কি জীব, একটা জীব ভূগোল, তো তারা পুরা পৃথিবীতে ছড়ায় পড়লো। এই জিনিসটা থেকে তুমি মনে রাখবা জীব ভূগোল, জীব ভূগোল। ওকে, এইবার পুরা পৃথিবীতে যখন তারা ছড়ায় পড়লো, এক এক জায়গায় এক এক স্থানের মানুষগুলা কিন্তু এক এক রকম হয়, তাই না? তো এই যখন পুরো পৃথিবীতে ছড়ায় পড়লো, তখন অন্য একটা স্থানে গিয়ে থাকতে থাকতে সেই জায়গার মানুষদের মতো হয়ে গেল, তার মানে সে পরিবর্তন হয়ে গেল। এই যে পরিবর্তন হইলো, এটাকে বলা হয় বিবর্তন বিদ্যা, বিবর্তন বিদ্যা, বিবর্তন বিদ্যা। ওকে, আচ্ছা, এরপর কি হইলো, সেই জায়গার বাস্তুতন্ত্রে অভ্যস্ত হয়ে গেল। এরপর তুমি লিখবা বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র বিদ্যা। আর শেষ যেটা, সে যখন তার নিজের পরিচয় দেবে যে সে বাংলাদেশ থেকে অন্য একটা জায়গায় গেছে, তো সে কার ছেলে, তার ছেলের নাম কি, এই যে বংশ পরিচয় দিতেছে, এটাকে তুমি তখন বলবা শ্রেণীবিন্যাস। তখন সে শ্রেণীবিন্যাস করে নিজেদের পরিচয় দেবে, এটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। ব্যাস, এই কয়টা হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞানের শাখা। এই কয়টা হচ্ছে তোমার কি ভৌত জীববিজ্ঞানের শাখা। তো এই গল্পটার মাধ্যমে তুমি ভৌত জীববিজ্ঞানের শাখাগুলা একদম সুন্দরভাবে তুমি মনে রাখতে পারবা। ওকে, এইবার আমরা চলো দেখি ফলিত জীববিজ্ঞানের শাখা। আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের কোনো একটা শাখার নাম তুলে দিয়ে যদি বলে এটা কাকে বলে, মানে যদি সংজ্ঞা চায়, তাহলে তুমি সংজ্ঞাটা কিভাবে বানায় নিবা। যেমন শুরুতে আমি লিখছিলাম কোষবিদ্যা, ঠিক আছে? তো তুমি লিখবা ভৌত জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বলে। ব্যাস, এইভাবে তুমি প্রত্যেকটা শাখার সংজ্ঞা বানায় নিবা। যদি কখনো তোমাকে ক নাম্বারের মধ্যে প্রশ্ন করে যে কোষবিদ্যা কাকে বলে, অথবা প্রশ্ন করলো টিস্যুবিদ্যা কাকে বলে, বা প্রশ্ন করলো হরমোন বিদ্যা কাকে বলে, তখন তুমি সংজ্ঞাটা ঠিক এইভাবে বানায় নিবা যে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়, কোষ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়, কোষের গঠন আলোচনা করা হয়, এই শাখাটাকে কি বলে, কোষবিদ্যা। আচ্ছা, আবার যদি টিস্যুবিদ্যার কথা বলি, যে জীববিজ্ঞানের যে শাখায় টিস্যুর আকার, আকৃতি, গঠন নিয়ে আলোচনা করা হয়, বিস্তারিতভাবে আলোচনা করা হয়, ওইটাকে বলে কি, টিস্যুবিদ্যা। এরপর যদি হরমোনের কথা বলে, হরমোন বিদ্যা কাকে বলে, তখন তুমি বলবা ভৌত জীববিজ্ঞানের যে শাখায় টিস্যু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় টিস্যুবিদ্যা, দুঃখিত, হরমোন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় হরমোন বিদ্যা। ওকে, তো তোমরা বাকি যেই শাখাগুলো আছে এইগুলোর সংজ্ঞা কিন্তু এখান থেকে বানায় নিতে পারবা, এবং চাইলে প্রত্যেকটা শাখার সংজ্ঞা লিখে আমাকে জমা দিতে পারো, ঠিক আছে? কমেন্টে বলে দিতে পারো। যদি কোনোটা সমস্যা হয় যে ভাইয়া এই শাখাটার সংজ্ঞা বানাইতে পারতেছি না, তাহলে কমেন্ট করে বলবা, আমি কমেন্টে ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো। এইবার চলো আমরা ফলিত শাখাগুলা জেনে নিই। ফলিত শাখা একটু সংখ্যায় বেশি, তো ব্যাপার না, এটাও আমরা সুন্দর করে শিখে ফেলবো। ওকে, এটা শেখার ক্ষেত্রে তোমাকে কিছু একটু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন আমি কিছু বাক্য বলবো, আমি 3-4টা বাক্য বলবো, এই বাক্যর ভিতরেই তোমার প্রত্যেকটা শাখার নাম চলে আসবে।
তো দেখো কোনো একটা অঞ্চলে যখন বন্যা হয়, তো বন্যার পানি চলে যাওয়ার পরে ওই স্থানের জীবগুলোর মধ্যে কিন্তু একটু শান্তি চলে আসে, তাই না? যেমন মনে করো আমাদের এলাকাটার মধ্যে যদি বন্যা হয়, তাহলে বন্যার সময় মানুষ অনেক কষ্টে থাকে, বন্যার পানি চলে যাওয়ার পরে মানুষ একটু শান্তি পায়। এই চিন্তাধারা থেকে এখান থেকে একটা লাইন তুমি বানায় নিবা, বন্যার পর, লাইনটা আমি বলি আগে, বন্যার পর জীবের শান্তি ফিরে আসে, তাই না? বন্যা চলে যাওয়ার পর জীবগুলোর মধ্যে শান্তি ফিরে আসে না? শান্তি ফিরে আসে, ফিরে আসে। এখন দেখো এই লাইনটার ভিতর থেকে তুমি কয়েকটা শাখার নাম মনে রাখতে পারবা। এই যে বন্যা, এটা থেকে তুমি মনে রাখবা বন্য প্রাণীবিদ্যা। আমি যেভাবে সাজাই দিতেছি তুমি এইভাবেই মনে রাখবা, তাহলে মনে রাখাটা সহজ হবে। প্রাণীবিদ্যা। তোমার বইয়ে যে সিরিয়াল দেওয়া আছে, তোমাকে যে ওই সিরিয়াল মেনটেন করেই পড়তে হবে বিষয়টা কিন্তু এমন না। তুমি যে কোনোটা চাইলে আগে পরে করে নিয়ে মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো। আচ্ছা, এই যে পর শব্দটা আছে, এখান থেকে তুমি মনে রাখবা পরজীবী বিদ্যা। এটা থেকে মনে রাখবা তুমি পরজীবী বিদ্যা। এই যে জীব, এটা থেকে তুমি মনে রাখবা জীব পরিসংখ্যান বিদ্যা। মনে রাখবা কি? জীব পরিসংখ্যান বিদ্যা। পরিসংখ্যান বিদ্যা, ওকে। তারপরে শান্তি ফিরে আসে, এই লাইনটা থেকে কিছুই মনে রাখার নেই, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা লাইন, এখান থেকে তুমি কয়টা? একটা, দুইটা, তিনটা শাখার নাম মনে রাখবা। আচ্ছা, এরপরে আরেকটা লাইন বলবো, এই লাইনগুলো তুমি জাস্ট মনে রাখবা। লাইনগুলো মনে রাখলেই পরীক্ষার হলে গিয়ে এই লাইনটা জাস্ট চিন্তা করবা, ওইখান থেকে শাখার নাম বের করে নিয়ে আসবা, ওকে। আচ্ছা, ওকে, ক্যামেরাটা হালকা একটু ডিস্টার্ব দিতেছে, ব্যাপার না, চলবে, ওকে চলবে। তো কোনোখানে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা, রেকর্ডেড ক্লাসে হলেও কমেন্ট করে জানাই দিবা, আমি ইনশাল্লাহ কমেন্টে হোক বা যে কোনোভাবে হোক উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এবার আমরা দ্বিতীয় লাইনে চলে যাই। একজন মানুষ ছিলেন, ওই মানুষের নাম হচ্ছে জীবন, মানে জীবন ভাই। জীবন ভাইকে একদিন জিনে ধরলো। হ্যাঁ, জিন কি? ওই যে আমরা মুসলিম যারা আছে আমরা কিন্তু বিশ্বাস করি যে জিন এবং মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই জিন এই জীবন ভাইকে ধরছে। হ্যাঁ, তো জিন এই জীবন ভাইকে ধরার পরে জীবন ভাইয়ের উপরে প্রচুর চাপ আসছে। হ্যাঁ, মানে জিনে ধরার পর জীবন ভাইয়ের অবস্থা একদম খারাপ। এটাই বলছে যে জিনে ধরে জীবন ভাইয়ের প্রাণ নিয়ে টানাটানি বাজলো, মানে প্রাণ নিয়ে সমস্যা তৈরি হলো, ঠিক আছে? তো এই লাইনটা আমি একটু লিখবো, জিনে ধরে জীবন ভাইয়ের প্রাণ সংশয় হলো। এমনকি সে ফার্মেসিতে গিয়ে ওষুধ খাইছে, বাট কোনো কাজ হয় নাই। এটা লিখবো যে ফার্মেসিতে গিয়েও কাজ হলো না। ফার্মেসিতে গিয়েও কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? ওকে ধরছে জিন, ওকে ওষুধ খাইলে তো ঠিক হবে না, ঠিক আছে? যেহেতু ফার্মেসিতে গিয়েও কোনো প্রকার কাজ হয় নাই, কারণ জিন ধরলে ওষুধ খেয়ে তো ঠিক হবে না, তাই না? আচ্ছা, তো জিনে ধরে জীবন ভাইয়ের প্রাণ সংশয় হলো এবং ফার্মেসিতে গিয়েও কোনো প্রকার কাজ হইলো না। এখান থেকে এই যে জিন শব্দটা, এটা দিয়ে তুমি মনে রাখবা জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি, এই যে জীবন আছে, এটা দিয়ে তুমি মনে রাখবা জীব প্রযুক্তি। প্রযুক্তি। প্রাণ, এটা দিয়ে তুমি মনে রাখবা প্রাণ রসায়ন। প্রাণ রসায়ন। এবং এই যে ফার্মেসি, এটা দিয়ে তুমি মনে রাখবা ফার্মেসি। এইগুলা সব তোমাদের বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে, একটু অগোছালো হইতেছে, বাট তুমি এইভাবে সাজাই নিয়ে পড়ো, পরীক্ষার হলে আমি কথা দিতেছি এইভাবে সাজাই নিয়ে পড়লে তোমার মনে থাকবে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কয়টা মনে রাখতে পারবো? দুইটা, চারটা। তাহলে জিন থেকে জিন প্রযুক্তি, জীবন থেকে জীব প্রযুক্তি, প্রাণ থেকে প্রাণ রসায়ন এবং ফার্মেসি থেকে ফার্মেসি। তাহলে জিনে ধরে জীবন ভাইয়ের
প্রাণ সংশয় হলো, কিন্তু ফার্মেসিতে গিয়েও কোনো প্রকার কাজ হয় নাই। ওকে, আচ্ছা আচ্ছা, এইবার আরেকটা গল্প একটু বলবো। কয়টা লাইন হইলো বলো তো? 3টা লাইন হইলো, সরি 2টা লাইন হইলো। আরেকটা লাইন বলবো, এটা দিয়ে ইনশাল্লাহ শেষ হবে। জিম এবং অনু দুইজন বন্ধু, ঠিক আছে? তো এই জিম এবং অনু দুইজন বন্ধু, এরা দুইজন সুন্দরবনে বেড়াইতে গেছে। এরা সুন্দরবনে বেড়াইতে গেছে এবং ওইখান থেকে অনেক তথ্য বা ইনফরমেশন জোগাড় করে নিয়ে আসছে। এই লাইনটা থেকে আমরা মনে রাখবো কি কি, দেখো, জিম এবং অনু তো সুন্দরবনে যাইতে গেলে তো পোশাক পরিধান, বিশেষ কিছু পোশাক পরিধান করতে হবে, তাই না? যেমন লাইফ জ্যাকেট পরে, যদি সুন্দরবনের নদীতে ঘুরতে যায় লাইফ জ্যাকেট পরে যাইতে হবে, ঠিক আছে? তারপর আরো কিছু জিনিসপত্র নিয়ে যাইতে হবে। তো এই জিনিসপত্রগুলোর নামগুলা একটু আমরা ফানি ভাবে শিখবো। কেন? ওই ফানের মধ্যেই তোমার শাখার নাম চলে আসবে। তো জিম এবং অনু কি কি পরিধান করছে? এরা পরিধান করছে কীট, কৃষি, চিকি। এইগুলা মনে করো একটা করে কিসের নাম, একটা করে সরঞ্জাম বা একটা করে তোমার পোশাক, এগুলা তারা পরিধান করছে। হ্যাঁ, ধরে নিলাম আমরা, হ্যাঁ, মনে রাখার সুবিধার্থে। তো জিম এবং অনু এই কীট, কৃষি এবং চিকি পরিধান করে সামুদ্রিক বনে ইনফরমেশন নিতে গেল। ব্যাস। ঠিক আছে, এইখান থেকে দেখো আমরা কি কি মনে রাখতে পারি। এই যে বর্গীর জয় দীর্ঘী, এখান থেকে তুমি মনে রাখবা জীবাশ্ম বিজ্ঞান। ম থেকে মনে রাখবা তোমার মৎস্য বিজ্ঞান। অনু থেকে কি মনে রাখবা? অণুজীব বিজ্ঞান। ঠিক আছে। এই কীট থেকে মনে রাখবা কীটতত্ত্ব। কৃষি থেকে মনে রাখবা কৃষি বিজ্ঞান। চিকি থেকে চিকিৎসা বিজ্ঞান। এই যে এটা থেকে মনে রাখবা পরিবেশ বিজ্ঞান। ওকে, তারপরে যে সামুদ্রিক বন, এখানে সামুদ্রিক থেকে মনে রাখবা সামুদ্রিক বন বিজ্ঞান। সামুদ্রিক জীববিজ্ঞান আর কি, সামুদ্রিক জীববিজ্ঞান। তারপর হচ্ছে এই যে বন, এখান থেকে মনে রাখবা বনবিজ্ঞান। এই যে বা ইনফরমেশন, এখান থেকে তুমি মনে রাখবা বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ, একটু লিখে নিবা কষ্ট করে। তো এইখান থেকে তো আমরা অনেকগুলা শাখার নাম কিন্তু মনে রাখতে পারি, তাই না? তো এইভাবে কিন্তু তুমি চাইলে, এখনো কিন্তু তোমার হাতে সময় আছে, ঠিক আছে? এখনো যদি তুমি এইভাবে একটু সাজায় নিয়ে টেকনিক দিয়ে একটু মনে রাখতে পারো, পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমার ভুলে যাওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? এইগুলো তুমি এইখান থেকে কিন্তু তোমার এমসিকিউ মাস্ট আসবে। এমসিকিউ 100% আসবেই, 100% এইখান থেকে এমসিকিউ তোমার আসবে। আমি বললাম, তুমি মিলাই নিও। ভৌত শাখা এবং ফলিত শাখা থেকে অবশ্যই 100% এমসিকিউ আসবে। এই জন্যে কোন শাখাটা ভৌত শাখা এবং কোন শাখাটা ফলিত শাখা, এইটা তোমাকে মাস্ট বি আলাদাভাবে মনে রাখতে হবে। তো মনে রাখার টেকনিক শিখাই দিলাম। ভৌত জীববিজ্ঞানের ক্ষেত্রেও টেকনিক শিখাইছি, ফলিত জীববিজ্ঞানেরও টেকনিক শিখাই দিছি। যখনই তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিবে যে জীবাশ্ম বিজ্ঞান ফলিত শাখার একটা বিজ্ঞান নাকি ভৌত শাখা, এই যে জীবাশ্ম বিজ্ঞান ভৌত শাখা নাকি ফলিত শাখা, ওকে, একটু প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা, ব্যাপার না। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে দেয় যে জীবাশ্ম বিজ্ঞান
ভৌত শাখা নাকি ফলিত শাখা, তখন কিন্তু এই টেকনিকটা একটু মাথায় আনলেই তুমি বুঝতে পারবা জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে ফলিত শাখা। ব্যাস, তুমি অ্যান্সারের মধ্যে দাগাই দিবা যে জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে ফলিত শাখা, হয়ে গেল। এছাড়াও এমসিকিউ এর আরেকটা টাইপ আছে, ওইখানে তোমাকে বলবে নিচের কোনটি ফলিত শাখা, তখন তোমাকে ফলিত শাখার যে কোনো একটা শাখার নাম দিয়ে দিবে। ধরে নিলাম মৎস্য বিজ্ঞান দিয়ে দিছে, মৎস্য বিজ্ঞান দিয়ে দিছে একটা অপশনের মধ্যে, আর বাকি 3টা অপশনের মধ্যে ভৌত জীববিজ্ঞানের 3টা অপশন দিয়ে দিছে, তখন তোমাকে কিন্তু দাগাই দিতে হবে এই যে মৎস্য বিজ্ঞান। বুঝতে পারলাম? ওকে, তো এই 2 টাইপের প্রশ্ন এই শাখা থেকে তোমাকে করবে, ভৌত এবং ফলিত শাখা থেকে। আচ্ছা, তো আমাদের শাখা যেটা আমরা একটা টপিক এটা শেষ করে ফেললাম। প্রথমে আমরা বায়োলজি সম্পর্কে কিছু ধারণা নিলাম, এরপর ভৌত শাখা এবং ফলিত শাখা আমরা কিন্তু শিখে ফেললাম। তো আমরা 3টা টপিক পর্যন্ত শিখছি। এইখানে 3টা টপিকের মধ্যে কোনো প্রকার সমস্যা থাকলে, যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা, কারণ তোমাদের সামনে পরীক্ষা, সমস্যা অবশ্যই সলভ করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো, ঠিক আছে? এরপর আমরা কি করব? শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো। আচ্ছা, শ্রেণীবিন্যাস জিনিসটা কি আসলে বলো তো? শ্রেণীবিন্যাস জিনিসটা হচ্ছে, একটু তোমাদেরকে বোঝাই, হ্যাঁ, যদি কেউ আগে না পড়ে থাকো একটু বোঝাই। মনে করো শ্রেণীবিন্যাস মূলত ভাগ করা, শ্রেণীবিন্যাস মূলত ভাগ করা, শ্রেণীর মধ্যে ভাগ করা। যেমন তোমরা যদি স্কুলের দিকে তাকাও, স্কুলের 1, 2, 3, 4 এভাবে কিন্তু অনেক শ্রেণী, 10টা শ্রেণী আছে, তাই না? তো এখন ক্লাস 1 এর মধ্যে যেই বাচ্চাগুলোকে রাখা হয়েছে ওদের একটা শ্রেণীতে রাখা হয়েছে, ক্লাস 2 এ যে বাচ্চাগুলো আছে ওদেরকে আরেকটা শ্রেণীতে রাখা হয়েছে। এই যে যারা 1 এ পড়ে তারা আলাদা, যারা 2 এ পড়ে তারা আলাদা, 2টা শ্রেণীর বাচ্চাদেরকে আলাদা আলাদা করে রাখা হয়েছে। এটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। তাদেরকে চাইলে এক জায়গায় রাখতে পারতো, বাট রাখে নাই। স্কুল কর্তৃপক্ষ বলছে এরা হচ্ছে 1, এরা হচ্ছে ছোট, এদেরকে এক জায়গায় রাখো। এরা হচ্ছে 2 এর বাচ্চা, এরা আলাদা, এদেরকে আলাদাভাবে রাখো। এই যে আলাদা আলাদা করে ভাগ করছে, এটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। এখন আমাদের এই যে জীব জগতে এই শ্রেণীবিন্যাস আবার কিভাবে আসলো? মনে করো এখানে অনেকগুলা প্রাণী আছে, এই যে মনে করো এখানে অনেকগুলা প্রাণী আছে, এভাবে অনেক প্রাণী আছে। মনে করো এটা হাতি, এটা ঘোড়া, এটা বাঘ, এটা ভাল্লুক, এটা মানুষ, এটা মনে করো যে হচ্ছে পিঁপড়া, ঠিক আছে? এইভাবে আরো অনেক প্রাণী আছে, হ্যাঁ, এক একটা এক এক জিনিস। এখন কথা হচ্ছে, মনে করো এই 2টা প্রাণী দেখতে একই রকম, এই 2টা প্রাণী দেখতে একই রকম। মনে করো যে এরও 2টা হাত আছে, এরও 2টা হাত আছে, এরও 2টা পা আছে, এরও 2টা পা আছে, মানে এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য একই আছে। তো এই কারণে এদেরকে একটা শ্রেণীর মধ্যে রাখা হয়েছে। বুঝা গেল? এদেরকে একটা শ্রেণীর মধ্যে রাখা হয়েছে। ঠিক তেমনই ভাবে এই প্রাণীগুলোর মধ্যেও কিছু না কিছু মিল আছে, বা কিছু না কিছু বৈশিষ্ট্য একই আছে। ধরো এই প্রাণীগুলা স্তন্যপায়ী, এইটাও স্তন্যপায়ী, এইটাও স্তন্যপায়ী, এটাও স্তন্যপায়ী, এটা হাতি, এটা ঘোড়া, এটা মানুষ, বাট সবাই স্তন্যপায়ী। এই জন্য এদেরকে একটা শ্রেণীর মধ্যে রাখা হয়েছে। বুঝতে পারলাম? এখন কথা হচ্ছে এই শ্রেণীবিন্যাসটা আসলে কেন? শ্রেণীবিন্যাসটা কারণ হচ্ছে, বিজ্ঞানীরা বলল যে একটা মানুষ তার জীবনে পুরা জীবজগৎ সম্পর্কে কিন্তু জানার অ্যাবিলিটি রাখে না। প্রত্যেকটা জীবকে আলাদা আলাদাভাবে ধরে তুমি তাদের সম্পর্কে কি জানতে পারবা? সম্ভব না। এতগুলা জীব একজন একজন করে জানা তো সম্ভব না। এই জন্যে বিজ্ঞানীরা বললেন যে একটা মানুষ যেন পুরো জীবজগৎকে সহজে জানতে পারে, এই কারণে আমরা যেই সকল জীবের বৈশিষ্ট্য একই ওদেরকে একটা শ্রেণীতে রাখবো। আবার আর কিছু জীবের যেগুলার বৈশিষ্ট্য একই ওদেরকে আরেকটা শ্রেণীতে রাখবো। আবার অন্য আরো কিছু জীবের যেগুলার বৈশিষ্ট্য একই ওদেরকে এনে আরেক জায়গায় রাখবো। এই কারণে বলল যে যেমন এই 2টা জীবের বৈশিষ্ট্য একই, এদেরকে একটা শ্রেণী বা একটা গ্রুপে রেখে দিছি। এই প্রাণীগুলার বৈশিষ্ট্য একই, এই কারণে এদেরকে একটা শ্রেণীতে রেখে দিছি। আবার মনে করো এই প্রাণীগুলার বৈশিষ্ট্য একই, এই কারণে এদেরকে আলাদা আরেকটা শ্রেণীতে আরেকটা গ্রুপে রেখে দিছি। এইভাবে তারা বলল যে একটা প্রাণীর বৈশিষ্ট্য যদি জানো, এর বৈশিষ্ট্য অটোমেটিক তুমি মানে জেনে যাইতে পারতেছো। কারণ কি? বৈশিষ্ট্য তো একই। এর বৈশিষ্ট্য জানলে এরও বৈশিষ্ট্য অটোমেটিক তুমি জানতে পারবা। এর বৈশিষ্ট্য যদি জানো তাহলে তুমি এই 2 জনের বৈশিষ্ট্য অটোমেটিক জানতে পারবা।
কারণ কি বৈশিষ্ট্য একই। আবার এর বৈশিষ্ট্য তুমি যদি জানো বাকি দুজনের বৈশিষ্ট্য অটোমেটিক তুমি জেনে যাবা, কারণ কি বৈশিষ্ট্য একই। এই জিনিসটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল কথা, যে শ্রেণীবিন্যাসের একটা তোমার হচ্ছে শ্রেণীর একটা জীব সম্পর্কে জানলে বাকি জীবগুলোরও বৈশিষ্ট্য তুমি জেনে ফেলতেছো। এদের মধ্যে হয়তো সব বৈশিষ্ট্য মিল নাই, দুইটা বৈশিষ্ট্য মিল আছে, তিনটা আছে, চারটা আছে, এই যে মিল কিছু হইলেও আছে, এই জন্য এদেরকে আলাদা একটা গ্রুপে রাখা হয়েছে। এইভাবে প্রত্যেকটা শ্রেণীবিন্যাস করা হয়। আশা করি শ্রেণীবিন্যাস জিনিসটা তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো, বেসিক ওয়াইজ পড়াই দিলাম, ঠিক আছে। এইবার চলো শ্রেণীবিন্যাসে তোমার বইয়ে কি কি পড়তে হবে একটু চলে আসি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা জীবজগৎকে ঠিক কয়টা ভাগে ভাগ করছি? জীবজগৎকে আমরা ঠিক কয়টা ভাগে ভাগ করছি বলতে পারবা? তোমাদের এইগুলো এতক্ষণে পড়া থাকার কথা। আচ্ছা, একজন বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তার নাম কি? ক্যারোলাস লিনিয়াস। এটা তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এই ক্যারোলাস লিনিয়াস এই তোমার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেন। আচ্ছা, এই ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞানী যখন ছিলেন তার সময়কালে মানুষ এই পুরা জীবজগৎকে শুধুমাত্র দুইটা ভাগে ভাগ করত, একটা হচ্ছে একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তার সময়ে মানুষ শুধুমাত্র পুরা জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করত, মানে জীববিজ্ঞান তখনও এত উন্নত ছিল না। ওকে, এরপর আরেকজন বিজ্ঞানী আসলেন, তার নাম হচ্ছে আর.এইচ. হুইটেকার। তার নাম কি? আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার, এখানে লিখি, হ্যাঁ, আর.এইচ. হুইটেকার। এরপর আরেকজন বিজ্ঞানী আসলেন যার নাম হচ্ছে আর.এইচ. হুইটেকার। ইনি এসে পুরা জীবজগৎকে পাঁচটা রাজ্যে ভাগ করছেন। চলো আমরা এখন দেখে ফেলি যে উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে তো আমরা জানি, ক্যারোলাস লিনিয়াস দুই ভাগে ভাগ করেছিলেন, উদ্ভিদ এবং প্রাণী, এটা আমরা জানি। আর.এইচ. হুইটেকার এই যে পাঁচটা রাজ্যে ভাগ করছে পুরা জীবজগৎকে, তো পাঁচটা রাজ্য সম্পর্কে যদি তুমি জানো পুরা জীবজগৎ সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে, ঠিক আছে। তো এই পাঁচটা রাজ্য কি কি একটু চলো আমরা দেখে নিই। প্রথম যেই তোমার রাজ্যটা আছে এটার নাম হচ্ছে তোমার মনেরা। রাজ্য। আমরা একটু একটু করে আগাই, হ্যাঁ, সুপার কিংডমে আমরা এরপর ভাগ করব। আগে আমরা শিখি যে রাজ্যগুলা কি কি এবং বৈশিষ্ট্য কি কি। তো তিনি পাঁচটা রাজ্যে ভাগ করছিলেন। নাম্বার 1 রাজ্য, তার নাম হচ্ছে মনেরা। ওকে, তো এই মনেরা রাজ্যের জীবগুলা আসলে কেমন হয়? যেই সকল জীবগুলা এককোষী এই তারা হচ্ছে এই মনেরা, ঠিক আছে। অর্থাৎ এই মনেরা রাজ্যের যত জীব আছে সবাই এককোষী। মনেরা রাজ্যের মধ্যে কি কি জীব আছে বলতো? মনেরা রাজ্যের মধ্যে ব্যাকটেরিয়া আছে, নস্টক আছে। তো এরা যদিও বা আলাদা আলাদা জীব, কিন্তু এই জীবগুলার বৈশিষ্ট্য একটা একই। সেই বৈশিষ্ট্যটা কি? এরা হচ্ছে এককোষী। মনেরাও এককোষী, ব্যাকটেরিয়াও এককোষী, নস্টকও এককোষী, অর্থাৎ এদের বৈশিষ্ট্যটা মিলে গেছে। এই কারণে এদেরকে একটা রাজ্যের মধ্যে রাখা হয়েছে, রাজ্যটার নাম কি? মনেরা। ওকে, এইবার 2 নম্বর আসো, এরা এককোষী, এরা হচ্ছে ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে কি? ফিলামেন্টাস মানে হচ্ছে একটার পর একটা যুক্ত হয়ে লম্বা একটা মানে সুতার মতো গঠন তৈরি করে। এই যে এখানে একটা প্রাণী, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, এরপর আরেকটা, এরপর আরেকটা, এরপর আরেকটা, এরপর আরেকটা, এইভাবে একটার পর একটা যুক্ত হয়ে লম্বা একটা সুতার মতো গঠন তৈরি করে, এটাকে বলা হয় ফিলামেন্ট। তো এরা এই মনেরা রাজ্যের প্রাণীগুলা ফিলামেন্ট গঠন করে, তাই এই প্রাণীগুলাকে ফিলামেন্টাস বলা হয়। বুঝতে পারলাম? আচ্ছা, এরা ফিলামেন্ট গঠন করে, ফিলামেন্ট গঠন করার জন্য এদেরকে বলা হয় ফিলামেন্টাস। যেই প্রাণীগুলা ফিলামেন্ট গঠন করে তাদেরকে ফিলামেন্টাস বলে। বুঝতে পারলাম? এরপর 3 নম্বর বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি
এরা হচ্ছে কলোনিয়াল। কলোনিয়াল কলোনিয়াল মানে কি? কলোনিয়াল মানে অনেকগুলা প্রাণী এক জায়গায় হয়ে বসবাস করে, কলোনি গঠন করে বসবাস করে বা দল গঠন করে বসবাস করে। এই অনেকগুলা প্রাণী এক জায়গায় হয়ে দল গঠন করে বা কলোনি গঠন করে বসবাস করে। ওকে, এটা বলা হয় কলোনি। তো ওই মনের রাজ্যের জীবগুলা এরকম কলোনি গঠন করে বসবাস করে। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটা পাই, এদের কোষের মধ্যে অনেক জিনিস অনুপস্থিত আছে, আবার অনেক জিনিস উপস্থিত আছে। ঠিক আছে, তো এদের নিউক্লিয়াস যেটা, নিউক্লিয়াসটা সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয়, বুঝতে পারলাম? মানে নিউক্লিয়াস যেমন হওয়ার কথা তেমন নয়, একটু অগোছালো টাইপের নিউক্লিয়াস। এবং এদের কোষের মধ্যে বেশিরভাগ অঙ্গাণু অনুপস্থিত, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপরে সাইটোপ্লাজম তো আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপরে গোলজি বস্তু, এই যত মানে তোমার হচ্ছে কোষের অঙ্গাণু আছে, কোষীয় অঙ্গাণুগুলো অনুপস্থিত। বেশিরভাগ কোষীয় অঙ্গাণু অনুপস্থিত। লিখলাম না, তোমরা লিখে নিবা। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা দ্বিবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। দ্বিবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। দ্বিবিভাজন কি? এই যে একটা প্রাণী, এর মাঝখান দিয়ে ভাগ হয়ে গেল, হয়ে দুইটা প্রাণী গঠন করলো, এটাই হচ্ছে দ্বিবিভাজন। একটা প্রাণী আছে, মাঝখান দিয়ে ভাগ হয়ে দুইটা প্রাণী হয়ে গেল, এটা কি বলা হয়? দ্বিবিভাজন। ওকে, তো এরা দ্বিবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং এরা শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। শোষণ কি? তুমি মানে শুষে নেওয়া তো বোঝো, তাই না? মনে করো যে জুসের জুসের গ্লাস থেকে তুমি স্ট্র দিয়ে চুমুক দিয়ে হচ্ছে জুসটা খেয়ে নিতেছো, তুমি চুমুক দিতেছো, এটি হচ্ছে কিন্তু একটা শোষণ বা শুষে নেওয়া। ঠিক এই পদ্ধতিতে এই প্রাণীগুলা খাদ্য গ্রহণ করে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আর কেউ কেউ সালোক সংশ্লেষণও করে, তো এই বৈশিষ্ট্যগুলো আছে মনের রাজ্যের প্রাণীদের, মনের রাজ্যের জীবদের বৈশিষ্ট্য। আচ্ছা, এটা গেল আমাদের 1 নম্বর রাজ্য। এবার চলো আমরা দেখি 2 নম্বর রাজ্যটা কি। 2 নম্বর রাজ্যটা হচ্ছে প্রতিষ্ঠা। 2 নম্বর রাজ্যটার নাম কি? প্রতিষ্ঠা। এটা হচ্ছে দ্বন্দ্ব, এটা হচ্ছে দ্বন্দ্ব। ওকে, প্রতিষ্ঠা রাজ্যের জীবগুলো এবার কেমন, চলো আমরা একটু দেখে নিই। এরা এককোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে। এককোষী বা বহুকোষী, তার মানে এই জীবগুলা এককোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে। ওকে, আচ্ছা, এরা একক বা কলোনিয়াল, তার মানে একটা জীবও বসবাস করতে পারে, আর অনেকগুলা জীব একসাথে হয়ে কলোনি গঠন করে বসবাস করতে পারে, তার মানে একক বা কলোনিয়াল। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা ফিলামেন্ট গঠন করে। এবং এদের নিউক্লিয়াস সুগঠিত। এদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। নিউক্লিয়াস কি? সুগঠিত। ওকে, আচ্ছা, এরা বংশবৃদ্ধি করে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে। বংশবৃদ্ধি করে। এরপর আরেকটা আমরা বৈশিষ্ট্য জেনে নেব, সেটা হচ্ছে শোষণ পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে। এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এইগুলো আছে প্রতিষ্ঠা রাজ্যের জীবের বৈশিষ্ট্য। বুঝতে পারলাম? তো প্রতিষ্ঠা রাজ্যে কি কি জীব আছে? অ্যামিবা আছে, ডায়াটম আছে, আর অন্যান্য জীবগুলো আছে। তো তোমরা এক্সাম্পল দিয়ে এইগুলো পরীক্ষার খাতায় লিখে দিবা। কখনো তোমাকে যদি পরীক্ষার খাতায় জিজ্ঞেস করে প্রতিষ্ঠা রাজ্যের জীবগুলার বৈশিষ্ট্য লেখো, তাহলে তুমি এইভাবে বৈশিষ্ট্য লিখে এরপর এক্সাম্পল লিখে দিবা, উদাহরণ লিখে দিবা। ওকে, তাহলে তোমাকে স্যার নাম্বার দিতে কৃপণতা করবে না বা নাম্বার দিয়ে দেবে। ওকে, এরপর আমরা 3 নম্বর যে রাজ্যটা দেখতে পাই,
3 নম্বর রাজ্যটার নাম হচ্ছে, দুঃখিত একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে রাজ্য 2 যেটা ছিল, এটা হচ্ছে কি প্রতিষ্ঠা, একটা মিস্টেক হয়েছে, আমি একটু জাস্ট দেখাই দিতেছি। হ্যাঁ, এরা ছিল প্রতিষ্ঠা। এদের হচ্ছে তোমার বংশবৃদ্ধি, এদের বংশবৃদ্ধিটা আমি একটু ভুলে অন্যটা বলে ফেলছিলাম, এদের বংশবৃদ্ধিটা আমি ভুলে ফানজাইটা বলে ফেলছিলাম। ওকে, এদের বংশবৃদ্ধি কনজুগেশনের মাধ্যমে হয়, কনজুগেশনের মাধ্যমে অযৌন জন্ম হয়। হ্যাঁ, কনজুগেশনের মাধ্যমে অযৌন জন্ম হয়। ওকে, আচ্ছা, এটা একটু কারেকশন করে নাও, ঠিক আছে। এইবার আমরা 3 নাম্বার রাজ্যে চলে যাই। রাজ্য 3 ফানজাই। ওকে, তাহলে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কি, তাই না? তো ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা মৃতজীবী বা পরজীবী, তার মানে মৃতদেহ বা পরজীবী মানে আরেকজনের দেহের মধ্যে বসবাস করে। যেমন কারো কারো মাথায় উকুন আছে, তাই না? তো ওই উকুনগুলা হচ্ছে পরজীবী, মানে ও তোমার শরীরের মধ্যে থেকে তোমারই শরীর থেকে খাদ্য গ্রহণ করে, মানে পরজীবী। পর মানে আরেকজনের কাছ থেকে বেঁচে থাকে, আরেকজনের উপর নির্ভর করে বেঁচে থাকে। এরা হচ্ছে পরজীবী বা মৃতজীবী। পরজীবী বা মৃতজীবী। মৃতজীবী কারা? যারা মৃতদেহের মধ্যে জন্মায়। মনে করো যে একটা গরু মারা গেছে, ওই মৃতদেহটার মধ্যে এরা জন্মায়, এই ফানজাই রাজ্যের জীবগুলা। ওকে, এদের নিউক্লিয়াস সুগঠিত। এবং কাইটিন দ্বারা আবৃত, কাইটিন দ্বারা আবৃত থাকে। ওকে, এদের কোষ প্রাচীরটা কাইটিন দিয়ে আবৃত থাকে এবং নিউক্লিয়াসটা সুগঠিত হয়। এরপর 3 নম্বরে আমরা আরেকটা বৈশিষ্ট্য শিখবো, সেটা হচ্ছে এদের কোষের মধ্যে মানে বেশিরভাগ সকল প্রকার অঙ্গাণু উপস্থিত, কোষের মধ্যে বেশিরভাগ বা সকল অঙ্গাণুগুলা উপস্থিত থাকে। ঠিক আছে, যেমন মনে করো যে তোমার প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই ধরনের যে অঙ্গাণুগুলো আছে, সকল অঙ্গাণুগুলা এখানে তোমার উপস্থিত আছে। ওকে, আচ্ছা, এরপর আমরা আরেকটা বৈশিষ্ট্য জেনে নেব। এরা খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে, ঘটে। ঠিক আছে, আচ্ছা। আবার এদের বংশবৃদ্ধি হয় হ্যাপ্লয়েড স্পর দিয়ে, কি হয়? বংশবৃদ্ধি হয়। ওকে, তো এইগুলো হচ্ছে তোমার ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য। এবং ফানজাই রাজ্যের তুমি পরীক্ষার খাতায় একটা এক্সাম্পল দিয়ে দিবা, এটা হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, ছত্রাক, এই জিনিসগুলো হচ্ছে তোমার এখানকার বৈশিষ্ট্য। ওকে, আশা করি ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলা এবং উদাহরণগুলো তুমি এখান থেকেই লিখে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা। এইবার আমরা 4 নাম্বার রাজ্যটা দেখব। 4 নাম্বার রাজ্য 4 দেখা যেতেছে উপরে। ঠিক আছে, তো রাজ্য 4 এর মধ্যে আমরা চলে যাই। তো রাজ্য 4 হচ্ছে প্লান্টি। সহজ ভাষায় মনে রাখবা গাছ বা উদ্ভিদ। সহজ ভাষায় মনে রাখবা এরা হচ্ছে উদ্ভিদ। প্লান্টির মধ্যে যেই সকল জিনিস মানে জীব আছে, ওরা হচ্ছে সবাই গাছ বা উদ্ভিদ। আমাদের চারপাশে আমরা যত গাছ দেখি, সব গাছ এই প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। বুঝতে পারলাম? তাহলে তুমি এখন গাছের বৈশিষ্ট্যগুলো কি এখানে লিখে দিতে পারবা না? গাছেরা কি হয় বলতো? গাছেরা শালক সংশ্লেষণকারী সবুজ উদ্ভিদ হয়, তাই না?
এরা মনে করো যে তোমার হচ্ছে কি বলে জনন কিভাবে করে, এরা হচ্ছে তোমার হচ্ছে কি বলে পাখি, তারপরে হচ্ছে মৌমাছি, এরপর হচ্ছে পিঁপড়া, এদের উপর নির্ভর করে এদের জনন সম্পন্ন হয়। এরপর এরা হচ্ছে সবুজ উদ্ভিদ এবং এদের মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। ঠিক আছে, এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তুমি লিখে দিবা। তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি, চলো। এরা হচ্ছে সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। ওকে, এরপর এরা হচ্ছে সপুষ্পক। সপুষ্পক মানে কি? যাদের ফুল এবং ফল হয়, ফুল এবং ফল হয়, এরা হচ্ছে সপুষ্পক। আচ্ছা, এরপর এদের উন্নত টিস্যু তন্ত্র আছে, উন্নত টিস্যু তন্ত্র আছে, তাই না? টিস্যু ছাড়া এত বড় একটা গাছ হয় কেমনে? উন্নত টিস্যু তন্ত্র আছে। এরপর আর কি বৈশিষ্ট্য আছে? এরপর মনে করো যে এদের ভ্রূণ তৈরি হয়। ঠিক আছে, ফুলের ভিতর থেকে কিন্তু ভ্রূণ তৈরি হয়। ফুল ঝরে যাওয়ার পর 11 অধ্যায় প্রজনন পড়লে ইনশাআল্লাহ বুঝতে পারবা, ভ্রূণ তৈরি হয়। ফুল ঝরে যাওয়ার পরে যে গুটিটা ধরে, প্রথম ফলের যে গুটিটা ধরে, ওইটাকে বলা হয় ভ্রূণ। ঠিক আছে, তো ভ্রূণ তৈরি হয়। এরপর আর কিছু বৈশিষ্ট্য তুমি দিতে পারো। এরা স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ, স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট, স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। আর খাদ্য কিভাবে তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া লেখা আছে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো তুমি লিখে দিবা। এরপর তুমি উদাহরণ কি দিবা? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। ওকে, আচ্ছা, এইভাবে তুমি এই প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য লিখে উদাহরণ দিয়ে দিলেই স্যার তোমাকে নাম্বার দিতে কৃপণতা করবে না। এখন কথা হচ্ছে, এই উদ্ভিদ বা প্রাণীদের মধ্যে কিছু শ্রেণীবিন্যাস আছে। যেমন কিছু জীব আছে বা কিছু উদ্ভিদ আছে যাদের ফুল হয় বাট ফল হয় না, এবং ফুল হলেও এই ফুলের ভিতরে যে বীজ হয়, বীজটা নগ্ন অবস্থায় থাকে। আবার কোনো কোনো উদ্ভিদ আছে যাদের ফুল, কাণ্ড, পাতা, তারপরে ডাল, এগুলোর মধ্যে ভাগ করা যায়, কিন্তু এদের মূল থাকে না। আর কোনো উদ্ভিদ আছে সবগুলাই আছে, মূল সহ, পাতা, কাণ্ড, ফুল সব আছে। তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে উদ্ভিদগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আর একটা হচ্ছে আবৃতবীজি। এই 4 ভাগে উদ্ভিদগুলোকে আবার ভাগ করা হয়। ওকে, এই 4 ভাগে উদ্ভিদগুলোকে ভাগ করা হয়। আচ্ছা, এই যে মশবর্গীয়, এদের কাণ্ড, পাতা সব ঠিক আছে, কিন্তু মূল নাই। মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড থাকে। রাইজয়েড কি জিনিস? মনে করো এটা একটা গাছ, এই মাটির নিচে মূল সাধারণত কিরকম হয়? এরকম হয়, এর গা থেকে কিছু ডাল, তোমার হচ্ছে শাখা উপশাখা বের হয়। বাট রাইজয়েড জিনিসটা হচ্ছে মূল থাকবে না, ডিরেক্ট এরকম করে অগোছালো ভাবে কিছু তন্তু বের হবে, এইগুলোকে বলা হয় রাইজয়েড। বুঝতে পারলাম? তো এই মশবর্গীয় উদ্ভিদগুলার মূল থাকে না, বাট রাইজয়েড থাকে। ফার্নবর্গীয়, এদের মূল, কাণ্ড, পাতা এবং এই সব কিছু আর কি ঠিকঠাক আছে। মূল, কাণ্ড এবং মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, এই যে ফার্নবর্গীয় সব আছে। নগ্নবীজি উদ্ভিদের ফল হয় না। নগ্নবীজি উদ্ভিদের ফল তৈরি হয় না। এদের ফুল হয় বাট ফল হয় না। একটা জিনিস লক্ষ্য করো, ফুল হইল, ফুলের মধ্যে তোমার ফল আসা কথা, বাট ফল আসে নাই, কিন্তু ফলের ভিতরে যে বীজগুলা, এই বীজগুলা আবার হয়, কিন্তু ফুলটা ঝরে যায়, ওই বীজগুলা নগ্ন অবস্থায় থাকে। মনে করো এটা একটা ডাল, হ্যাঁ, এখানে একটা ফুল হয়েছে, এখানে কিছু বীজ হয়েছে, ফুলের একদম কেন্দ্রে বীজ হয়েছে। তো ফুলের পাপড়িগুলা মনে করো পড়ে গেল কিছুদিন পরে,
এই বীজগুলা, ফল তো নাই, ফল থাকলে বীজগুলা ফল দিয়ে ঢাকা থাকতো, যেহেতু ফল হয় না এই কারণে বীজগুলা নগ্ন অবস্থায় থাকে, এই জন্য এদেরকে বলা হয় নগ্নবীজি। বুঝতে পারলাম? বীজ নগ্ন থাকে তাই নগ্নবীজি। আবৃতবীজি কি? ফুল হবে, এই যে ফুল হবে এবং ফল হবে। তাহলে বুঝো এবার ফুল হয়েছে, কিছুদিন পর ফুল ঝরে গিয়ে ফল দিয়ে সুন্দর করে বীজগুলো ঢাকা আছে। মনে করা যায় আম, এটা আমের ফুল ধরছে, ফুলটা কিছুদিন পর ঝরে গেছে, ওইখান থেকে একটা ফল বের হয়েছে, আম বের হয়েছে, আমের ভিতরে আটিটা এই আম দিয়ে ঢাকা আছে, আবৃত আছে। আমের যেই আটি বা আমের যেই বীজ ওইটা আম দিয়ে ঢাকা আছে, এই কারণে বলা হয়েছে আবৃত বীজি। বুঝতে পারলাম? তো এই 4 ভাগে প্লান্টি রাজ্যকে ভাগ করা হয়। ওকে, এইবার চলো আমরা লাস্ট ওয়ান, অ্যানিমেলিয়া, শেষ রাজ্য অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া হচ্ছে আমরা প্রাণীরা। অ্যানিমেলিয়া কারা? প্রাণীরা। তুমি এখন আমাদের বৈশিষ্ট্যগুলো লিখে দাও, এই প্লান্টি রাজ্য, সরি অ্যানিমেলিয়া রাজ্য হয়ে যাবে। ঠিক আছে? তো এরা আমাদের কি নিউক্লিয়াস সুগঠিত আছে, তাহলে সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস আমরা কি খাদ্য কার কাছ থেকে গ্রহণ করি? উদ্ভিদের কাছ থেকে গ্রহণ করি, তাই না? উদ্ভিদ প্রাণী এগুলাকে শিকার করে করে আমরা খাই, এই কারণে আমরা কি পরজীবী। এই কারণে আমরা কি পরজীবী, অর্থাৎ আমরা আরেকজনের কাছ থেকে খাদ্য গ্রহণ করি। আচ্ছা, আরেকজনের কাছ থেকে আমরা খাদ্য গ্রহণ করি, আমরা হচ্ছি হেটারোট্রপিক, মানে পরভোজী এবং হেটারোট্রপিক। আরে পরভোজী, পরভোজী, পরভোজী মানে কি? আমরা এই যে আরেকজনের কাছ থেকে খাদ্য গ্রহণ করি, এই জন্য আমরা পরভোজী, মানে পর মানে আরেকজনের কাছ থেকে ভোজ করি বা খাদ্য গ্রহণ করি। ঠিক আছে? পরভোজী এবং হেটারোট্রপিক। হেটারোট্রপিক, হেটারোট্রপিক জিনিসটা হচ্ছে আমরা খাদ্য গলদগ্রহণ করে খাই, তার মানে খাবার মুখে দেওয়ার পর সেটা আমরা গলা দিয়ে গিলে খাই, মানে আমাদের খাদ্য মুখ থেকে পেটে যাওয়ার জন্য এই গলাটা পার করে যেতে হয়, এই কারণে আমাদেরকে বলা হয়েছে হেটারোট্রপিক। হেটারোট্রপিক কথার অর্থ হচ্ছে যারা খাদ্য গলদগ্রহণ করে খায়, মানে গলা দিয়ে গিলে খায়। ঠিক আছে? এরা হচ্ছে হেটারোট্রপিক। বুঝতে পারলাম? এরপর 3 নম্বরে আরেকটা বৈশিষ্ট্য তুমি মনে রাখবা, সেটা কি? আমাদের কিন্তু টিস্যুতন্ত্র, আমাদের কিন্তু সুন্দর একটা টিস্যুতন্ত্র আছে, আমাদের টিস্যুতন্ত্র কিন্তু সুগঠিত। ঠিক আছে? আমাদের টিস্যুতন্ত্র কিন্তু একবারে সুগঠিত এবং জটিল টিস্যুতন্ত্র, সুগঠিত এবং জটিল টিস্যুতন্ত্র। ওকে, এর জন্য মনে রাখবা। এবং আমাদের কি আছে? বিভিন্ন পরিপাকতন্ত্র আছে, পরিপাকতন্ত্র, আমাদের বিভিন্ন পরিপাকতন্ত্র আছে, তাই না? এবং আমরা কি করি? যৌন প্রক্রিয়ায় আমাদের বংশবৃদ্ধি করি, যৌন জন্মের মাধ্যমে বংশবৃদ্ধি করি। আর কি করি? আর কি করি? আর আমরা কি করি? উদ্দীপনায় দ্রুত সাড়া দিই, উদ্দীপনায় দ্রুত সাড়া দিই। উদ্দীপনায় দ্রুত সাড়া দিই। ওকে, একটা মিনিট দাঁড়াও। আমি ক্লাসে তো এই কারণে একবার শুনলাম ডাকে। ওকে, সমস্যা নাই, আমরা আবার চলে আসছি। এইবার দেখো আমাদের 5টা রাজ্য কিন্তু শেষ, তাই না? অ্যানিমেলিয়া রাজ্য কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, আমরা মানুষ সহ সকল যে জীব আছি আমরা হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে, এইবার এখন কথা হচ্ছে এই যে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার, ইনি পুরা জীবজগৎকে এরকম 5টা রাজ্যের মধ্যে ভাগ করে ফেলছিলেন। এরপরে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে মার্গিউলিস। নাম কি? মার্গিউলিস। মার্গিউলিস, হ্যাঁ, এই মার্গিউলিস বিজ্ঞানী আবার এই 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমের আওতাভুক্ত করছেন। সুপার কিংডম, এস কে লিখলাম, হ্যাঁ, এস কে সুপার, কে তে কিংডম। তো সুপার কিংডম 1 এবং
সুপার কিংডম 2। এই যে দুইটা সুপার কিংডম, এই দুইটা সুপার কিংডমে তিনি ভাগ করেছেন। এখন কথা হচ্ছে সুপার কিংডম জিনিসটা কি? কিংডম মানে রাজ্য। এতক্ষণ আমরা যে 5টা রাজ্য দেখলাম, এই যে 5 কিংডম, 5 কিংডম, এই 5 কিংডমকে দুইটা আরো সুপার কিংডমে ভাগ করে দেওয়া হয়েছে। কিংডম হচ্ছে রাজ্য, সুপার কিংডম মানে হচ্ছে রাজ্যেরও উপরেরটা, ঠিক আছে? রাজ্যেরও উপরেরটা, এটাকে বলা হয় কি? সুপার কিংডম। আচ্ছা, এই সুপার কিংডমে তিনি ভাগ করেন 5টা রাজ্যকে। এর মধ্যে সুপার কিংডম 1-এ তিনি রাখেন মনে রাখে, এবং সুপার কিংডম 2-এর মধ্যে বাকিগুলাকে। এই সুপার কিংডম 1-এর মধ্যে মনের রাজ্যটাকে রাখেন, এবং সুপার কিংডম 2-এর মধ্যে বাকি যেই 4টা রাজ্য আছে এই 4টা রাজ্যকে তিনি দেখেন, ঠিক আছে? তো এই সুপার কিংডম 1 কি? সুপার কিংডম 1 হচ্ছে মনের জন্য, আর সুপার কিংডম 2 হচ্ছে বাকি গুলার জন্য। এই দুইটা সুপার কিংডমে কে ভাগ করেন? মার্কিউলিস ভাগ করেন। এখান থেকে তোমার এমসিকিউ আসবে, কোন বিজ্ঞানী বা কে পুরো জীবজগৎকে দুইটা সুপার কিংডমে আওতাভুক্ত করেন বা দুইটা সুপার কিংডমে ভাগ করেন? উত্তর কি হবে? মার্কিউলিস। আবার যদি প্রশ্ন করে যে পুরা জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন কোন বিজ্ঞানী, তখন কি বলবা? আর.এইচ. হুইটেকার। বুঝা গেল? ওকে, তো আমরা শিখে ফেললাম যে আমাদের পুরা জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করা হয় এবং 5টা রাজ্যকে দুইটা সুপার কিংডমের আওতাভুক্ত করা হয়। আচ্ছা, এইবার চলো আমরা আরেকটা জিনিস দেখে ফেলি। আমাদের তাহলে কয়টা জিনিস হলো বলতো? আমাদের প্রথমে আমরা শিখলাম বায়োলজির কিছু ধারণা, এরপর হচ্ছে আমরা ভৌত শাখা এবং এরপর ফলিত শাখা, এরপর আমরা শিখলাম হচ্ছে রাজ্য, এরপর তোমার হচ্ছে রাজ্যের বড়টা সুপার কিংডম, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা শিখে ফেললাম। এইবার আমরা শ্রেণীবিন্যাসের কিছু ধাপ আছে, এই ধাপগুলো আমরা জেনে নিই। চলো, শ্রেণীবিন্যাসের ধাপ মানে কি? শ্রেণীবিন্যাসের ধাপ মানে হচ্ছে, মনে করো আমি মানুষ, আমি মানুষের পর্ব আছে, রাজ্য আছে, বর্গ আছে, ঠিক আছে? এরপর হচ্ছে আমার চলাফেরা কীরকম, আমার দেহের আকৃতি কীরকম, আমার খাদ্যাভ্যাস কীরকম, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমাকে শ্রেণীবিন্যাস করা হবে। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমাকে শ্রেণীবিন্যাস করা হবে। এই শ্রেণীবিন্যাস করার জন্য কিছু মানে পার্ট দরকার হয়, কিছু ধাপ দরকার হয়, ঠিক আছে? এই ধাপগুলোর নাম চলো আমরা জেনে ফেলি। শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসের ধাপ, ওকে। শ্রেণীবিন্যাসের ধাপে শুরুতেই আছে জগৎ। শুরুতে কি আছে? জগৎ বা রাজ্য। জগৎ বা রাজ্য, তোমাদের বইয়ে সম্ভবত রাজ্য দেওয়া আছে, তবে এটাকে জগৎ বলা হয়, ঠিক আছে? এরপর আছে পর্ব, জগৎ, পর্ব। এরপর আছে শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? শ্রেণীবিন্যাসের এইগুলো হচ্ছে ধাপ। এখন কথা হচ্ছে, ভাই আপনি এগুলো বাঁকা করে কেন লিখলেন? শ্রেণীবিন্যাসের ধাপগুলা লেখার নিয়মটাই হচ্ছে এগুলাকে এইভাবে বাঁকা করে লিখতে হবে। পরীক্ষার খাতায় কখনো যদি বলে শ্রেণীবিন্যাসের ধাপগুলা লিখে দাও বা শ্রেণীবিন্যাসের ধাপগুলা কি কি লেখো, তাহলে তুমি ঠিক এইভাবে বাঁকা করেই লিখে দিবা। কখনো আবার মানে চুলপাকনামি করে এইরকম সোজা করে লিখতে যাও না, তাহলে কিন্তু নাম্বার একদম 0-0, ঠিক আছে? তখন একদম কিন্তু 0 দিয়ে দিবে। আর একদম করে বাঁকা করে লিখলে ফুল মার্কটাই তুমি খুব সহজে পেয়ে যাবা। সাধারণত এত সহজ প্রশ্ন দেবে না, তবে কখনো যদি ভাগ্য ভালো থাকে দিয়ে দেয়, তাহলে এইভাবে বাঁকা করে লিখে দিবা, ওকে? আচ্ছা, এইবার আমরা দ্বিপদ নামকরণ নিয়ে একটু আলোচনা করব। নিয়ে আলোচনা করবো আমরা দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ জিনিসটা আসলে কি? দ্বিপদ নামকরণ আসলে কি? নামকরণ মানে কোনো একটা জীবের নাম দেওয়া। আজকে একটা তুমি নতুন জীব খুঁজে পাইছো, ঠিক আছে? মনে করো গরু এর আগে কেউ দেখে নাই, পৃথিবীর কেউ কোনোদিনও গরু দেখে নাই, ধরে নাও। এখন তুমি সর্বপ্রথম গরুকে দেখতে পাইছো, দেখতে পাওয়ার পর ওইটার নাম যে গরু হবে, এই যে তার একটা নাম দিলা,
এইটাকে বলা হয় নামকরণ করা। এখন কথা হচ্ছে দ্বিপদ নামকরণ তাহলে কি? দ্বিপদ নামকরণ হচ্ছে নামের দুইটা অংশ থাকবে, দুইটা অংশ মিলে একটা নাম তৈরি করলে ওইটাকে বলা হবে দ্বিপদ নাম, এবং এই নামকরণ পদ্ধতিটাকে বলা হবে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এখন কথা হচ্ছে ওই নামের দুইটা অংশ কি কি? ওই নামের দুইটা অংশ কি কি? নামের কয়টা অংশ থাকবে? দুইটা অংশ। চলো আমরা একটু দুইটা অংশ দিয়ে ফেলি। এই যে দুইটা অংশ দিলাম, প্রথমটা হচ্ছে গণ এবং দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি। একটা জীবের গণ এবং প্রজাতি এই দুইটাকে অ্যাডজাস্ট করে যেই নামটা পাওয়া যায় ওইটাকে বলা হয় দ্বিপদ নাম। আর এই গণ এবং প্রজাতি দিয়ে নামকরণ করার এই পদ্ধতিটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। বুঝতে পারলাম? এইভাবে যেই নামটা পাওয়া যায় ওইটা হচ্ছে দ্বিপদ নাম, আর এইভাবে নামকরণ করার যে পদ্ধতি এটাকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। একদম সিম্পল সোজা একটা জিনিস। বুঝতে পারলাম? আচ্ছা, এখন কথা হচ্ছে এই দ্বিপদ নামকরণের মাধ্যমে তুমি যে নামটা পাবা ওইটাকে বলা হয় বৈজ্ঞানিক নাম। ওইটাকে বলা হয় বৈজ্ঞানিক নাম। এটাকে বলা হয় কি? বৈজ্ঞানিক নাম। তার মানে ধরো আমরা মানুষ হচ্ছে আমাদের সাধারণ বা ডাক নাম। আমরা বলতে পারি যে ইনি একজন মানুষ, আমরা সবাই মানুষ। বাট আমাদের যখন দ্বিপদ নামকরণ করব বা দুইটা অংশ নিয়ে নামকরণ করব তখন কিন্তু আমাদের নাম আর মানুষ থাকবে না, তখন কি হয়ে যাবে? হোমো সেপিয়েন্স। তখন কি হয়ে যাবে? হোমো সেপিয়েন্স। এই যে হোমো এবং সেপিয়েন্স, এই যে হোমো হচ্ছে গণ এবং এই সেপিয়েন্সটা হচ্ছে প্রজাতি। বুঝতে পারলাম? হোমো হচ্ছে গণ এবং সেপিয়েন্স হচ্ছে প্রজাতি। বুঝলা? তাহলে আমাদের মানুষের গণ হচ্ছে হোমো এবং আমরা মানুষের প্রজাতি হচ্ছে সেপিয়েন্স। তাহলে আমাদের গণ এবং প্রজাতি নিয়ে যেই নামটা হলো হোমো সেপিয়েন্স, এই হোমো সেপিয়েন্সটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক নাম এবং এই নামকরণটা করা হয়েছে দ্বিপদ নামকরণ পদ্ধতির সাহায্যে। এই নামকরণটা করা হয়েছে দ্বিপদ নামকরণ পদ্ধতির সাহায্যে। ব্যাস, এই জিনিসটা হচ্ছে দ্বিপদ নামকরণ এবং এইভাবেই দ্বিপদ নামকরণ করতে হয়। তোমাদের বইয়ের মধ্যে কিছু দ্বিপদ নামকরণ করে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। ওই বৈজ্ঞানিক নামগুলা তোমরা পড়ে ফেলবা এবং বৈজ্ঞানিক নামগুলোর উচ্চারণ যদি তোমাদের করতে অসুবিধা হয়, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 18K এর একটা ভিডিও দেওয়া আছে। 18K ভিউজ হয়ে গেছে অলরেডি। তো আমি আশা করি ওই ভিডিওটা দেখলেই তোমার এই বৈজ্ঞানিক নামের যে উচ্চারণের সমস্যা সলভ হয়ে যাবে। ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবা ড্রিম স্টাডি রুম নাইম ভাইয়া, লিখলেই চ্যানেলটা পেয়ে যাবা। শর্টসের মধ্যে ঢুকেই দেখবা 18K এর একটা শর্টস আছে, ওইটা একটু দেখে ফেলবা। ওইটার মধ্যে তোমার সকল বৈজ্ঞানিক নামগুলা বলে দিচ্ছি আমি উচ্চারণ করে করে। ঠিক আছে? তো এইভাবে দ্বিপদ নামকরণ করা হয় এবং এইভাবে দ্বিপদ নামকরণের মাধ্যমে যেই নামটা পাওয়া যায় এটাকে বলা হয় বৈজ্ঞানিক নাম। আচ্ছা, এখন চলো আমরা একটু প্রশ্ন সম্পর্কে আলোচনা করি। এই অধ্যায় থেকে কি রকম প্রশ্ন আসতে পারে, এই অধ্যায় থেকে কি রকম প্রশ্ন আসতে পারে। ওকে, এই আমি হচ্ছে কোনো প্রশ্ন মানে ডিরেক্ট কোনো প্রশ্ন দিব না, একটা জাস্ট এক্সাম্পল দেখাই দেবো। হ্যাঁ, মনে করো এটা একটা উদ্দীপক, এখানে একটা উদ্দীপক আছে। হ্যাঁ, উদ্দীপকের মধ্যে তোমাকে বলে দিছে যে মনে করো মনেরা এবং ফানজে বলতেছে মনেরা এবং ফানজে, অথবা মনেরার বদলে আমরা যদি প্রতিষ্ঠা নেই একটু ভালো হয়। প্রতিষ্ঠা আমার বোঝানোর সুবিধা নিলাম। হ্যাঁ, আচ্ছা, উদ্দীপকের মধ্যে মনেরা এবং প্রতিষ্ঠার নাম বলে দিছে। এখন গ নাম্বারের মধ্যে তোমাকে জিজ্ঞেস করছে উদ্দীপকের জীব দুটির মধ্যে কোনটি বেশি উন্নত বা অধিক উন্নত, এই একটা প্রশ্ন তোমাকে দিয়ে দেবে, কমন প্রশ্ন। এই প্রশ্নটা তোমাকে কমন প্রশ্ন করে দেবে। বুঝতে পারলাম? এই প্রশ্ন তোমাকে কমন প্রশ্ন করে দেবে। উদ্দীপকের
জীবটি, অথবা এখানে প্রোটিস্টা ফানজাই না দিয়ে প্রোটিস্টা বা ফানজাই রাজ্যের জীবেরও নাম দিয়ে দিতে পারে। মনে করো এই প্রোটিস্টা রাজ্যের একটা জীব তোমাকে দিয়ে দিল, প্রোটিস্টা রাজ্যের একটা জীব তোমাকে মনে করো এখানে অ্যামিবা দিয়ে দিল, অথবা অ্যামিবা চিত্রও কিন্তু দিতে পারে, অ্যামিবা চিত্রও কিন্তু দিতে পারে। তো হয় নাম দিবে নয়তোবা চিত্র দিবে অ্যামিবা। আর ফানজাই রাজ্যের মনে করো যে আরেকটা জীব তোমাকে এখানে দিয়ে দিল মাশরুম, মাশরুম, হ্যাঁ, এই দুইটা জীব মনে করো দিয়ে দিল, অথবা এই দুইটা জীবের চিত্র দিয়ে দিল, দিয়ে বললো উদ্দীপকের এই জীব দুইটার মধ্যে কোনটা বেশি উন্নত। এখন তুমি কি করবা, উত্তরের শুরুতেই অ্যামিবার বৈশিষ্ট্যগুলো লিখে দিবা, এরপর মাশরুমের বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে অ্যামিবা হচ্ছে তোমার হচ্ছে কি এই কি বলে এককোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে, আর মাশরুম কি করে আরেকজনের উপরে নির্ভর করে বেঁচে থাকে। এইভাবে তুমি প্রত্যেকটা বৈশিষ্ট্য দিয়ে দিবা, এরপর বলে দিবা কোন জীবটা বেশি উন্নত। এইভাবে কিন্তু তুমি উত্তরগুলা করে ফেলবা। ওকে, তো এইভাবে তোমার কিন্তু প্রশ্ন দিয়ে দিবে যে উদ্দীপকের জীব দুটির মধ্যে কোনটি বেশি উন্নত। তুমি এইভাবে উত্তর করে দিবা। এরপর ঘ নম্বরের মধ্যে বলে দিতে পারে যে বৈজ্ঞানিক নাম কি, বৈজ্ঞানিক নাম কি এবং নামকরণ পদ্ধতিটা লিখো, নামকরণ পদ্ধতিটি লেখো। এই পদ্ধতি যখন লিখতে বলবে তোমরা বই খুললেই দেখতে পারবা দ্বিপদ নামকরণের কয়েকটা তোমার হচ্ছে টাইপ দেওয়া আছে, মানে কয়েকটা পদ্ধতি দেওয়া আছে। নামকরণ পদ্ধতির অনেকগুলা পয়েন্ট দেওয়া আছে, ওই পয়েন্টগুলো লিখে দিবা। শুরুতে লিখে দেওয়া বৈজ্ঞানিক নামকরণ কি, এরপর পদ্ধতির যে কয়টা পয়েন্ট ওই কয়টা লিখে দিলেই কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলাম? তো এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্নগুলো বেশি আছে। আর এমসিকিউ এর জন্য তোমরা যেই কাজটা করবা, এমসিকিউ এর জন্য এই তোমার হচ্ছে ভৌত এবং ফলিত শাখা, ভৌত ফলিত শাখা 100% এমসিকিউ থাকবেই। বুঝতে পারলাম? তো এইটাই হচ্ছে তোমাদের 1 নম্বর অধ্যায়, একদম ওয়ান শর্ট ক্লাস। আশা করি ক্লাসে সবকিছু তুমি বুঝতে পারছো। আর কোনোখানে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই 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 কমেন্ট করে জানাবা, অথবা আবার ইনবক্সেও বলতে পারো। ঠিক আছে? তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাস ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমার আইডিটা ফলো করে দেবা, এবং আমাদের গ্রুপের মধ্যে যুক্ত থাকবা। আর বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবা, এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবো, অথবা আমার ইনবক্স নক দিয়ে বললে আমি সমাধান করে দেবো। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।